दुर्गापुर के सिटी सेंटर में एक प्राइवेट हॉस्पिटल में मेडिकल लापरवाही से मरीज की मौत के आरोपों को लेकर हंगामा मच गया। इस घटना को लेकर रविवार को मृतक के परिवार और रिश्तेदारों ने हॉस्पिटल कैंपस में विरोध प्रदर्शन किया। उन्होंने आरोप लगाया कि राजकुमार मंडल की मौत हॉस्पिटल अधिकारियों की लापरवाही और गैर जिम्मेदारी की वजह से हुई है। वह दुर्गापुर के बेनाचिटी के रहने वाले थे। परिवार का दावा है कि डॉक्टर ने इस महीने की 23 तारीख को मरीज को छुट्टी दे दी थी, लेकिन हॉस्पिटल अधिकारियों ने हेल्थ इंश्योरेंस की दिक्कतों का हवाला देकर उसे छुट्टी नहीं दी। फिर हॉस्पिटल ने बताया कि उसके कमरे में जहरीला स्प्रे इस्तेमाल करने से मरीज की हालत बिगड़ गई थी। 2 दिन बाद रविवार को उसकी मौत हो गई। इस घटना के बाद परिवार वाले गुस्से में आ गए। उन्होंने हॉस्पिटल कैंपस में विरोध प्रदर्शन किया और घटना की निष्पक्ष जांच और हॉस्पिटल अधिकारियों के खिलाफ सख्त कार्रवाई की मांग की है। पेशेंट उन्हें राजकुमार मंडल उन्हें बाबा आज 9 दिन हलो उन्हें এখানে ছিলেন। কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল? ওনার লাঞ্চের প্রবলেম, লাঞ্চের একটা সাইড পুরো খারাপ হয়ে গেছে, একটা সাইডে তো ডক্টর নীলকর ভট্টাচার্যকে প্রায় 1.5 বছর ধরে দেখাচ্ছি। ওনার ইনস্ট্রাকশনে এখানে আমরা ভর্তি করেছি। তারপর কি হয়েছে? দিয়ে উনি বললেন 3-4 দিনের ব্যাপার ছুটি হয়ে যাবে। তো 3-4 দিনের মধ্যে আমাদের পেশেন্ট সুস্থ একদম সুস্থ হয়ে গেছিল। ডাক্তার বললো উনি স্টেবল আছেন, ওনাকে আমি ছুটি লিখে দেবো। তো উনি 23 তারিখে ছুটি লিখে দিয়েছেন। এনারা নেগলিজেন্সি করে 24 তারিখে ডিসচার্জ সাওয়ারি নামিয়েছে। তো মেডিক্লেম কার্ডে ভর্তি হয়েছিল যেহেতু, তো এনারা 20,000 টাকার অ্যাপ্রুভ দিয়েছিল ইন্স্যুরেন্সকে ফার্স্টে। তো ওনারা ওটা অ্যাপ্রুভ করে দিয়েছিলেন। অ্যাপ্রুভ করার পর যে 20 থেকে 1.5 লাখ টাকা পর্যন্ত বিল পৌঁছে গেছে, এনারা ইন্স্যুরেন্স কোম্পানিকে কিছু জানায়নি, ডাইরেক্ট 1.5 লাখ টাকা বিল পাঠিয়েছে। আমাদেরকেও জানায়নি যে 1.5 লাখ টাকা পর্যন্ত বিল, লাখের ওপরে বিল ছাড়িয়ে গেছে। দিয়ে তোমার আমরা যখন ইন্স্যুরেন্সকে পাঠিয়েছি, ইন্স্যুরেন্স ডাইরেক্ট রিজেক্ট করে দিচ্ছে, কারণ ওটা বলছে আমরা নিতে পারবো না, কারণ কি আমাদের মাঝখানে কোনো ইন্টিমেশন আসেনি, মেল আসেনি, কিছু না। তো এনারা যাই হোক করছে, সেই কারণে পেশেন্ট ওখানে ছিল একদিন। তো 24 তারিখ মানে কালকে তো 25 তারিখ ছিল। তো ওই দিনকে রাতের বেলা যেদিন ডিসচার্জ ওনারা ভেহিকেল সামারি নামিয়েছে, সেই দিনকে রাত্রেবেলা না সন্ধ্যাবেলা যায় না, ওনারা 11টা থেকে ভিজিটিং আওয়ার থাকে, একবার তো দেখতে দেয় না, তো 2বার দেখতে দেয় না। তো সকালে দেখে গেছে আমার দাদা উনি পেশেন্ট সুস্থ, ডাক্তারও বলেছে উনি ভালো আছেন, আপনি বাড়ি নিয়ে যেতে পারেন। তো তারপরে কি করেছিল, কি পেস্টিসাইড স্প্রে করেছে না কি করেছে, রুম ফ্রেশনার দিয়েছে না কি দিয়েছে, তার জন্য ওনার লাংসের প্রবলেম হয়েছে। প্রবলেম হতে কাশি শুরু হয়েছিল। তখন রাত্রে 9:30 নাগাদ হসপিটাল থেকে আমার দাদাকে ফোন করছে যে আপনার পেশেন্টের একটু কাশি হয়েছে, তার জন্য কাপ সিরাপ লাগবে। তো স্ক্যানার পাঠাচ্ছি। উনি বলেন যে আপনারা যেটা লাগবে সেটা দিয়ে দিন, আমি বিল পরে পেমেন্ট করে দেবো। তো তখনও ওনারা আমাদেরকে জানাননি যে পেশেন্টের অবস্থা খারাপ হচ্ছে। তো ওনারা অক্সিজেন দিয়েছে, পাইপার মেশিন চালিয়েছে, সব কিছু করেছে, আমরা জানিনি। সকালেও কিছু জানি। তারপরের দিনকে কালকে সকালে যখন আমরা দেখতে এসেছি, আমি আর আমার দাদা 11টার সময় দাদা ফার্স্টে ঢুকলো, দেখছে ওনার অক্সিজেন চলছে। আমাকে বললো বোন বাবার অবস্থা কিন্তু ভালো না, অক্সিজেন চলছে, পাইপার মেশিন চলছে। তো আমরা বললাম ঠিক আছে, ডাক্তারের সাথে কথা বলি। ডাক্তার বললো কোনো ব্যাপার না, ওটা একটু ইনফেকশন হয়েছে, তো ঠিক হয়ে যাবে। ইনফেকশনের বদলে ওটা ওষুধ ইঞ্জেকশনের দ্বারা ঠিক হয়ে যাবে। তো আমরা করলাম, আমাদেরকে বললো অপেক্ষা করুন বাইরে। আমরা অপেক্ষা করে আছি। কিছুক্ষণ পর ফোন করে বলছেন উনি ওই মেশিনটাও নিতে পারছেন না, নর্মাল অক্সিজেন দেওয়া হচ্ছে। নর্মাল অক্সিজেন দেওয়া ছিল। সারাদিন আমরা এখানেই ছিলাম। তো সারাদিন আর কোনো খবর দেয়নি। বারবার জিজ্ঞেস করছি রিসেপশনে, উনি বলছেন যে ওরকমই আছেন। দিয়ে সন্ধ্যাবেলা 6টা নাগাদ আমরা এইচডিউতে ছিল, এইচডিউতে দেখতে গেলাম, তখন উনি অক্সিজেন নিতে পারছিলেন না। আমি যেটা নিজের চোখে দেখেছি, উনি অক্সিজেন নিতে পারছেন না। ওখানে ওনার এক্স রে করা হলো, তারপরেই ওনাকে আইসিইউতে শিফট করা হলো। বললো যে ওনার অবস্থা আরও খারাপ হয়েছে, তো ওনাকে আইসিইউতে দেওয়া হবে। তো আইসিইউতে দেওয়া হয়েছিল। দিয়ে বললো আপনারা রাত্রে এখানে কেউ একজন থাকুন, কারণ বাড়ির লোকের লাগবে সেই জন্য। তো আমার দাদা আর একটা দাদা ওরা সবাই ছিল। তো রাত্রে উনি বলছে 11:30 নাগাদ ওনারা বলছেন যে ওনার অবস্থা আরও খারাপ হয়েছে, ওনাকে ভেন্টিলেশনে দিতে হবে। তো তাই দিয়েছিল। তো ওষুধপত্র যা বলেছিল সেটা আমাদের এখান থেকেই কিনে দেওয়া হয়েছিল রাত্রেই। আজকে সকালে আমরা আবার দাদা ভোরবেলা বাড়ি গিয়ে আবার সকালে এসেছি। তারপরে বেলাতে আমরা সবাই এসেছি, মা আমি আবার এলাম। তো ওনাকে দেখে এলাম। 11টা ভিজিটিং আওয়ার ছিল। তো মা ফার্স্টে গিয়েছিল দেখতে। উনি ঠিক ছিলেন, মানে জ্ঞান ছিল ওনার, হাত পা নাড়ছিলেন, উনি মাথা টাথা নাড়ছিলেন, চোখ মিলে তাকিয়েছিলেন। আমি নিজে গিয়ে দেখে এসেছি উনি ঠিক ছিলেন না, চোখ মিলে তাকিয়েছেন না। তো ওনারা ওষুধ প্রোভাইড করেছিল 26,000 টাকা। তো আমরা এখানে জিজ্ঞাসা করলাম, বললো 26,000 টাকা লাগবে। তো আমরা বললাম ঠিক আছে, ডাক্তারের সাথে আমরা কথা বলি, তারপর ওষুধগুলো কিনছি। ডাক্তার সেই মুহূর্তে ঢুকেছিল, ডাক্তারের সাথে আমরা কথা বলছি। তো তার করতে ওনারা ডাকছেন যে আপনাদের বাড়ির লোক দেখা করুন, রাজকুমার মণ্ডলের বাড়ি। আমার পেশেন্ট তো নর্মালি অ্যাডমিট করেছিলাম, লাঞ্চের প্রবলেম নিয়ে অ্যাডমিট করার পর পেশেন্ট কন্ডিশনে ছিল। তারপরে ডাক্তার ডিসচার্জ লিখে দেয়। ডিসচার্জ করে দেওয়ার পরে তো ইন্স্যুরেন্স ক্লেম হয়। ক্লেমে এদের গাফিলতি ছিল। এরা করার জন্য ইন্স্যুরেন্সে ক্লেম এরা প্রপারলি না করার জন্য ইন্স্যুরেন্স ডিনাই করে দেয়। ইন্স্যুরেন্স দিতে
ইন্স্যুরেন্স ডিনাই করে তার মধ্যে পেশেন্ট আমরা হসপিটালে থাকতে থাকতে এদের এখানে কিছু পেস্ট কন্ট্রোল স্প্রে করা হয় ফ্লোরে, করার পর পেশেন্টের কাশি স্টার্ট হয়, কাশি স্টার্ট হওয়ার পর থেকে পেশেন্টের শ্বাসকষ্ট আবার হয়ে যায়, তারপরে সেই পেশেন্টকে আইসিইউতে কালকে মুখ আবার ট্রান্সফার করে আইসিইউ থেকে ফির ভেন্টিলেশনে নিয়ে যায়। এখন সকালে আমার বলছে পেশেন্ট এক্সপায়ার করে গেছে। নিয়ে এখন কি বলছে হাসপাতাল এখন হসপিটাল বলছে যে কিছু একটা ইয়ে করতে, তো নালে যদি টাকা পেমেন্ট কি করবেন না যেটা করুন, নালে আমাদের তো খরচা হচ্ছে, নালে আপনারা এখন স্বাস্থ্যসাথী কার্ড দিন, তাহলে আমরা স্বাস্থ্যসাথী কার্ডের থেকে মানে স্বাস্থ্যসাথী কার্ডে কি ভর্তি ছিল? না, আমার মেডিক্লেম কার্ডে ভর্তি ছিল। ঠিক আছে, মেডিক্লেম কার্ডে ভর্তি ছিল। মেডিক্লেম কার্ডে ভর্তি থাকার জন্য মেডিক্লেম কার্ডে এরা যেটা এদের যে প্রসিডিওর আছে, যে এদের এস্টিমেট পাওয়ার পরে যখন ওটা ওভার হয়ে যায় এস্টিমেট দিতে হয় হসপিটালকে, সেই হসপিটাল সেটা এস্টিমেট দেয়নি। তারপর আপনাদের কাছে কোন টাকার জন্য চাপ দিচ্ছিল? এখন টাকা কাল থেকে তো চাপ, আমার উপর চাপ আসছে পেমেন্ট করার জন্য, যেহেতু মেডিক্লেম ডিনাই হয়ে গেছে তো আমাকে পেমেন্ট করতে হবে। এবার আমি সেখানে মেডিক্লেমটা কি আপনাদের গাফিলতি না ওদের গাফিলতি? মেডিক্লেম ওদের গাফিলতির জন্য হয়েছে। ওরা ইনিশিয়াল অ্যাপ্রুভাল, মেডিক্লেমের প্রসেস হচ্ছে ইনিশিয়াল একটা অ্যাপ্রুভাল আসে, ইনিশিয়াল অ্যাপ্রুভাল আসার পরে আবার ওদেরকে যদি এস্টিমেট ক্রস করে যায় তো ওদেরকে এস্টিমেট তারা আমরা সেকেন্ড কোনো উপায় দেখছি না। পোস্টমর্টমে আপনাদের ক্লিয়ার পিকচার আসবে যে স্প্রের জন্য হয়েছে না কার্ডিয়াক অ্যারেস্ট না লাং ফেলিওর। তো দেখা যাক পার্টি কি ডিসিশন নেয়। মেডিক্লেম ছিল, মেডিক্লেমে আমাদের 6 দিনের জন্য একটা ইনিশিয়াল এস্টিমেট পাঠানো ছিল। তো 7 ডেতে ডক্টর যেহেতু ডিসচার্জ বলেন, প্ল্যান ডিসচার্জ ফাইলে লেখাই আছে 7 নম্বর দিনে, তো 8 ডেতে আমরা একদম ফাইনাল এস্টিমেশন পুরো যা বিল হয় সেটা পাঠানো হয়, যেটা রিজেকশন আসে। রিজেকশন আসার পর আমরা 4 বার রিকনসিডারেশন পাঠিয়েছি, তার মেল আছে। ওনাদের বক্তব্য যে যখন আপনাদের বিল এক্সিড হয়ে গেছে 4th ডেতে তখন কেন পাঠানো হয়নি। তো আমাদের যেহেতু মেডিক্লেমের ক্ষেত্রে কি হয়, 6 দিনের যেহেতু এস্টিমেট দেয়া আছে, 6 দিন পর আমরা পাঠাবো। তো 7 ডে যখন ডক্টর ডিসচার্জ বলে দিয়েছে অলরেডি অটোমেটিক্যালি, আর এস্টিমেট না পাঠিয়ে ডাইরেক্ট ফাইনাল বিলটা পাঠানো হয়েছে, সেক্ষেত্রে ডিনায়াল এসছে। তাহলে এক্ষেত্রে আপনার মনে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, এটা তো ডক্টর টার্মিনোলজিতে কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিয়াক অ্যারেস্টটা হয়েছে আজকে, আর স্প্রের ব্যাপারটা হয়েছিল 3 দিন আগে। আর এই যে ট্রিগার হওয়াটা, এটা তো ওনার রিলিজের পরে, ওনাকে তো রিলিজ ডক্টর লিখে দিয়েছে। রিলিজ লিখেছেন, প্ল্যান ডিসচার্জ লিখেছেন, প্ল্যান লিখেছেন যে আজকে লিখলেন কালকে হবে ডিসচার্জ। তারপরে শারীরিক পরিস্থিতি ভালো আছে বলেই তো ওনাকে আগের থেকে বেটার ছিল। হ্যাঁ, উনি তো বিগত 2 থেকে 2.5 বছর ট্রিটমেন্টেই ছিলেন, সেটাই তো আপনাকে বলছি। 2 বছরের ট্রিটমেন্ট কি 4 দিনে একবারে পেশেন্ট টোটালি ফিট হয়? হ্যাঁ, কি ঘরে নিয়ে যাওয়ার মতো কন্ডিশনে করে দিয়েছিলেন। এবারে সেক্ষেত্রে অ্যাজমা পেশেন্টের হয়তো সেই স্মেল থেকে ট্রিগার হয়েছে, সেটার জন্য এবার পোস্টমর্টম ছাড়া সেকেন্ড কোনো অপশন নেই। কিন্তু ডক্টর বা আমরা যা রিপোর্ট যেটা বলছে কার্ডিয়াক অ্যারেস্ট রিপোর্ট আসছে। করছেন যে আপনার পেশেন্ট যে ডিটোরেট করছেন সেটা আপনাদের তরফ থেকে অবশ্যই জানানো হয়েছে। কিছু মেডিসিন আপনারা দিয়েছেন সেগুলো জানানো হয়নি, পরে বিলিং এ অ্যাড করা হয়েছে? একদমই নয়। ওনাদের বক্তব্য যে মেডিক্লেম পেশেন্টের প্রত্যেকটা মেডিকেশন ফোন করে করে পেশেন্ট পার্টিকে দেওয়া হয় না, কোথাওই দেওয়া হয় না। আমার পেশেন্ট আইসিইউতে আছে, যেটা এমার্জেন্সি লেগেছে দিয়েছি, তখনও তো ডিনাই আসেনি। ডিনাইলে ক্যাশ পেশেন্টের ক্ষেত্রে আমরা রেগুলার ওনাদেরকে এস্টিমেট জানাই যে কত হচ্ছে বিল বা ডিউ আছে, কিন্তু মেডিক্লেমের ক্ষেত্রে যারা রিলেটিভ হয় তারাই এসে কালেক্ট করে নিয়ে যায়। ওনাদের থেকে কেউ আমাদের কাছ থেকে রেগুলার বিল একটাও কালেক্ট করেননি। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीबीटीवी न्यूज़। रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा, और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। Thank you for watching.